পেনিসে অনেক রকমের তোমার ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। হ্যাঁ, তার মধ্যে সব থেকে কমন হচ্ছে তোমার এসসিসি। আমরা পেনিসে কোনো কার্সিনোমা হচ্ছে বললেই আমরা সাধারণত এসসিসি বুঝি, মানে স্কোয়ামাস সেল কার্সিনোমার কথাই বুঝি, ঠিক আছে? তো স্কোয়ামাস সেল কার্সিনোমা ছাড়াও আর কি কি হতে পারে দেখো, তোমাদের ব্যাসাল সেল কার্সিনোমা হতে পারে, অ্যাডেনো কার্সিনোমা হতে পারে, মেলানোমা হতে পারে, সার্কোমা হতে পারে, ঠিক আছে? অ্যাডিনো কার্সিনোমা কাকে বলে? অ্যাডিনো কার্সিনোমা কোথা থেকে অরিজিনেট করে বলো তো? কোথা থেকে করে? হ্যাঁ, কোনো গ্ল্যান্ডুলার টিস্যু থেকে এটা এটা হচ্ছে অরিজিনেট করে, ঠিক আছে? আর হচ্ছে ব্যাসাল সেল কার্সিনোমা, বিসিসি, ব্যাসাল সেল কার্সিনোমা। হ্যাঁ, ব্যাসাল সেল কার্সিনোমা এপিডার্মিস বা মিকুজাল লেয়ারে যে ব্যাসাল লেয়ার থাকে, হ্যাঁ, ব্যাসাল লেয়ার থাকে, বেসমেন্ট মেমব্রেনের উপরে যে ব্যাসাল লেয়ার থাকে, যেখান থেকে তোমার ধরো এপিডার্মিসের লেয়ারগুলো তৈরি হচ্ছে, মানে সেই সেলে যে কার্সিনোমা সেটাকে ব্যাসাল সেল কার্সিনোমা বলে, ঠিক আছে? এরপরে কি ইটিওপ্যাথোজেনেসিস দেখলে এটা হচ্ছে দু ধরনের হয়। হ্যাঁ, মানে কারণ হিসেবে এটা দু ধরনের হয়, একটা কি এইচপিভি রিলেটেড হয়, আর একটা কি নন এইচপিভি রিলেটেড। হ্যাঁ, এইচপিভি রিলেটেড মানে এইচপিভি ইনফেকশনের জন্য হতে পারে, আর আরেকটা কি হতে পারে, এইচপিভি ইনফেকশন ছাড়াও হতে পারে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে মেকানিজম আলাদা, দুটোর ক্ষেত্রে পিকার্সার লিশনও আলাদা, সেগুলো সব আস্তে আস্তে বলবো আমি। এরপরে কি তোমাদের, আর এটা কি, এটা এটা হচ্ছে তোমাদের কার্সিনোমান সিটু, কার্সিনোমান সিটি হতে পারে, হ্যাঁ, বা ইন্টিএপিথেলিয়াল নিওপ্লাসিয়া হতে পারে, অথবা তোমার ইনভ্যাসিভ এসসিসি হতে পারে। আচ্ছা, কার্সিনোমান সিটু কাকে বলে? কার্সিনোমান সিটু কাকে বলে? হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেন যে কার্সিনোমা অনলি বেসমেন্ট মেমব্রেনের উপরে, হ্যাঁ, আইদার এপিথেলিয়াল লেয়ার অথবা এপিডার্মিস এখানে রেস্ট্রিক্টেড থাকে, তাকেই বলা হচ্ছে কার্সিনোমান সিটু বা ইন্টে এপিথেলিয়াল নিওপ্লাসিয়া, ঠিক আছে? বেসমেন্ট মেমব্রেনকে ব্রিজ করে ভেতরে ঢুকে যায় না, যেই বেসমেন্ট মেমব্রেনকে ব্রিজ করে ভেতরে ঢুকে যাবে সেটা ইনভাসিভ কার্সিনোমা হয়ে যাবে। স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন সিটু, ঠিক আছে? তো স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন সিটু তো আমি বলেছি যে ইটিওপ্যাথোজেনেসিস অনুসারে দুটো হয়, সেটা ইনভাসিভও হতে পারে, আবার কার্সিনোমা ইন সিটুও হতে পারে, ঠিক আছে? তো কার্সিনোমা ইন সিটুতে তোমার এটা হচ্ছে এইচপিভি রিলেটেড, ঠিক আছে? এইচপিভি রিলেটেড কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু এইচপিভি রিলেটেড যদি হয়, এইচপিভি কোন ভাইরাস স্ট্রেন দিয়ে হবে? হিউম্যান প্যাপিলোমা কোন স্ট্রেনটা? 16 দিয়ে হবে। আর যে লো পোটেনশিয়াল যে স্ট্রেন আছে সেগুলো কি কি আছে? হ্যাঁ, না, 18 হাই পোটেনশিয়াল, 18ও হাই পোটেনশিয়াল, কিন্তু 18টা যেহেতু আনকমন আমরা অতটা বলি না, ঠিক আছে? লো পোটেনশিয়াল স্ট্রেন কি 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 আছে? লো পোটেনশিয়াল স্ট্রেন তোমাদের নিউপ্লাসের চ্যাপ্টার তো হয়ে গেছে, তো বলা তো উচিত। লো পোটেনশিয়াল স্ট্রেন দুটো হয়, 6 আর 11, এগুলো তো ধরে ভাইবান ধরে, এগুলো খুব কমন জিনিস, এগুলো বেসিক জিনিস। তোমরা এই তোমাদের এই আগের ব্যাচ প্যাথোতে ফেল করেছে ওই জন্য এই বেসিক জিনিসগুলো বলতে পারেনি বলে, একদম সিম্পল জিনিস ধরা হয়েছে বলতে পারেনি, ওই জন্য ফেল করেছে। আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব হাইফাই জিনিস ধরা হয় না, সিম্পল জিনিস ধরা হয়, তো সেগুলো যদি না বলতে পারো কি করে পাস করবে? এটাও তেমনি, মানে স্ট্রেনগুলো বলতে পারছো না। 16 আর 11 দিয়ে যে বেনাইন লিশন পেনিস হয় সেটা কি বলে জানো? হ্যাঁ, কি বলে? আমি শুনতে পাচ্ছি না। 6 আর 11 দিয়ে, 6 আর 11 দিয়ে একটা লিশন পেনিসে হয়, সেটার নামটা কি? একটা বেনাইন টিউমার হয়, সেটার নাম, হ্যাঁ, ওয়াটের মতো দেখতে, কিন্তু তার একটা তো নাম আছে, সেটা হচ্ছে কন্ডাইনোমা অ্যাকুমিনেটা, কন্ডাইনোমা অ্যাকুমিনেটা, ঠিক আছে? তো এই এইচপিভি রিলেটেড যে কার্সিনোমা ইন সিটু হচ্ছে, সেটা হচ্ছে এইচপিভি 16 রিলেটেড।
এর প্রিকারশন লিশনটা কি? হ্যাঁ, আমি কিন্তু এই যে পিপিটিটা তৈরি করেছি এটা মেনলি কিন্তু আমি টার্গেট করে যে নিট পিজির জন্য টার্গেট করে করেছি। ঠিক আছে, তোমরা এই পিপিটিটা নিয়ে নেবে, এটা কিন্তু তোমাদের নিট পিজির জন্য লাগবে। ঠিক আছে, এখানে যেটুকু আছে সেটুকু পড়লে যথেষ্ট। তো তোমার এইচপি রিলেটেড যে ইয়ে কার্সিনোমা সিটু আছে, তাহলে পজিটিভ ভাইরাস কি? HPV-16। এর লিশন কি? তোমার প্রিকারসর লিশনটা কি? বাওয়ান ডিজিজ। ঠিক আছে, বাওয়ান ডিজিজ। বাওয়ান ডিজিজ কি জিনিস আমি একটু পরে আসছি, ডিটেলসে বলবো। বাওয়ান ডিজিজ। আর এটা কি মরফোলজিক্যালি কি? আনডিফারেন্সিয়েটেড এসসিসি। আচ্ছা, ডিফারেন্সিয়েটেড এসসিসি আর আনডিফারেন্সিয়েটেড এসসিসি এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে কি জিনিস? কাকে আমরা আনডিফারেন্সিয়েটেড বলছি, কাকে আমরা ডিফারেন্সিয়েটেড বলছি, কেউ বলতে পারবে ব্যাপারটা কি? এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো বলতে হবে। ধরো এখানে আমি যে স্কোয়ামাস সেল কার্সিনোমা বলছি, স্কোয়ামাস সেলের যে লেয়ার আছে, হ্যাঁ, কার্সিনোমা হয়ে যাওয়ার পরে সেলুলার চেঞ্জ তো হবেই, কিন্তু আর্কিটেকচার বলো বা সাইটোলজিক্যাল চেঞ্জ খুব বেশি কিছু হবে না। আমরা দেখে বুঝতে পারবো যে এটা তোমার স্কোয়ামাস সেল থেকে হয়েছে। বুঝতে পারলে? তখন কি হবে? তখন সেটাকে বলছে আনডিফারেন্সিয়েটেড, মানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে না। ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, তাই জন্য তাকে বলছে আনডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, আর ডিফারেন্সিয়েটেড মানে কি? অরিজিনাল যা স্ট্রাকচার, হ্যাঁ, সে আর্কিটেকচারাল বলো বা সাইটোলজিক্যাল বলো, তার থেকে ডেভিয়েট করে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড এসসিসি, মানে মোটামুটি দেখে চেনা যাবে যে এটা তোমার স্কোয়ামাস সেল ইয়ে লেয়ার থেকে হচ্ছে। এরপরে হচ্ছে নন এইচপিভি রিলেটেড কার্সিনোমা ইন সিটু, মানে পেনাইল, PEIN মানে হচ্ছে পেনাইল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লেসিয়া। ঠিক আছে, পেনাইল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লেসিয়া এটা কি? এটা দেখো ওটার সঙ্গে তফাৎটা কি? এটা এইচপিভি দিয়ে হয় না, এক নম্বর। এর প্রিকারসর ওটা ওটা কি? বাউন্ড ডিজিজ ছিল। এখানে প্রিকারসর লিশন কি? বায়োলাইটিস জেরোটিকা অবলিটারেন্স। এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। ঠিক আছে, ইনফ্লামেটরি কন্ডিশন। আর কি? থার্ড কি? মরফোলজিক্যালি ডিফারেন্সিয়েটেড এসসিসি। ঠিক আছে, ওটা আনডিফারেন্সিয়েটেড ছিল, এটা ডিফারেন্সিয়েটেড। আর দুটো এক্সট্রা পয়েন্ট কি যোগ করেছি আমি, এটা হচ্ছে ওল্ড ইন্ডিভিজুয়ালে হয়, মেনলি 50-র আগে হয় না। 50-র আগে সাধারণত এই টাইপটা দেখা যায় না। ঠিক আছে, ওল্ড ইন্ডিভিজুয়ালে হয়। আর কি? এই টাইপটা কিন্তু এইচপিভি রিলেটেড ইয়ে কার্সিনোমার থেকে বেশি কমন। ঠিক আছে, সেটা তুমি মানে কার্সিনোমা সিটি বলতে পারো, ইনভাসিভ কার্সিনোমা যাই বলো না কেন, এটা হচ্ছে তোমার এইচপি রিলেটেড কার্সিনোমার থেকে এটা কমন। এটাও তোমাদের এই নিট পিজি পারপাসের জন্যই আমি এটা ডিফারেন্সটা নিয়ে এসেছি। এগুলো কোশ্চেন এমবিবিএস এ পড়বে না, হ্যাঁ, কিন্তু নিট পিজিতে এগুলো দরকার হয়। তো তোমার হচ্ছে কি, এই যে দুটো লিশন আছে, বায়োনয়েড প্যাপুলোসিস আর বাওয়ান ডিজিজ, এই দুটোরই কিন্তু পজিটিভ অর্গানিজম হচ্ছে তোমার কি? HPV-16। ঠিক আছে, দুটোরই অর্গানিজম হচ্ছে HPV-16, কিন্তু এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমি একটু তোমাদের বলে দেবো। দেখো, এই যে এটা হচ্ছে বায়োনয়েড প্যাপুলোসিস, এটা সাধারণত মানে মেনলি হচ্ছে তোমার HPV-16 ইনফেকশন দিয়েই হয়, হ্যাঁ। কিন্তু এই বাওয়ান ডিজিজ শুধু HPV-16 নয়, এটা হচ্ছে তোমার সান এক্সপোজার এরিয়া, মানে সান এক্সপোজার থেকেও হয়। ঠিক আছে, আর কি? এটা হচ্ছে এজ গ্রুপ। দেখো, বায়োনয়েড প্যাপুলোসিস সাধারণত 20 to 40 ইয়ার্স এর মধ্যে হয়। আর বাওয়ান ডিজিজ কি? বাওয়ান ডিজিজ হচ্ছে 50 to 70। এরপরে কি? অ্যাপিয়ারেন্স হচ্ছে তোমার বায়োনয়েড প্যাপুলোসিস ওয়ার্ড লাইক লিশন হয়, ছোট ছোট ওয়ার্ড লাইক লিশন হয়। আর এখানে বাওয়ান ডিজিজ হচ্ছে কি? রেড স্কেলি প্লেক্স টাইপের হয়। ঠিক আছে, এরপরে লোকেশন কোথায় হয়? লোকেশন হচ্ছে তোমার বায়োনয়েড প্যাপুলোসিস অ্যানোজেনিটাল রিজিয়নেই মেনলি হবে, আর কোথাও সাধারণত দেখা যায় না এটা। আর বাওয়ান ডিজিজ কোথায় হয়? সান এক্সপোজড এরিয়াতে হয় আর অ্যানোজেনিটাল রিজিয়ন, হ্যাঁ, দুরকম জায়গা হতে পারে। এরপর কি? বিহেভিয়ারটা এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা জেনে রাখবে যে বায়োনয়েড প্যাপুলোসিস যখন হবে তখন কিন্তু এদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় না। ঠিক আছে, বায়োনয়েড প্যাপুলোসিসের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় না, কিন্তু বাওয়ান ডিজিজের ক্ষেত্রে 5% বা তার কম ক্ষেত্রে
তোমার কিন্তু ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। হ্যাঁ, বায়োনাইট প্যাপুলোসিস সাধারণত নিজের থেকেই সেরে যায়, ইরিগেশন করে নিজের থেকেই সেরে যায়, কিন্তু এটাতে তোমার নিজের থেকে সাধারণত সারতে চায় না, ইন্টারভেনশন ছাড়া সারে না। আর এটা হচ্ছে তোমার আলটিমেটলি ক্যান্সার লিশনে ট্রান্সফার হতে পারে। চেনা লাগছে ছবিটা? হ্যাঁ, কোথায় পড়েছো? হ্যাঁ, রবিসে কোথায় আছে? নিওপ্লাজে কোন কনটেক্সটে আছে? কোন কনটেক্সটে আছে বলো? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমার লং কোশ্চেন আসতে পারে, এটা তোমাদের লং কোশ্চেন আসতে পারে, নিওপ্লাসিস চ্যাপ্টার থেকে এই জিনিসটা লং কোশ্চেন আসতে পারে। এটা পড়েছো তোমরা ইয়ে সার্ভাইকাল কার্সিনোমা, প্যাথোজেনেসিস অফ সার্ভাইকাল কার্সিনোমা, যার পজিটিভ এজেন্ট হচ্ছে HPV-16, ঠিক আছে? সেটার প্যাথোজেনেসিস হচ্ছে এই ফিগারটা দেওয়া আছে, ওখানে প্যাথোজেনেসিস লিখতে বললে এই ফিগারটা অবশ্যই দেবে, ঠিক আছে? এই ফিগারটা অবশ্যই দেবে এবং দিয়ে তারপরে কিছুটা ডেসক্রাইব করবে তোমরা। তো এই ফিগারটা কি বলছে না, HPV দুটো প্রোটিন সিক্রেট করে, E6 আর E7, এই দুটোই হচ্ছে মেইনলি ওর প্যাথোজেনেসিসের মূল কথা, ঠিক আছে? E6 কি করে? E6 হচ্ছে দুটো জিনিস করে, এক হচ্ছে টার্ট, টার্ট মানে কি? টেলোমারেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ঠিক আছে? টেলোমারেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা আছে তাকে তার আপ রেগুলেশন করে দেয়। আপ রেগুলেশন করে দেওয়ার জন্য কি হয়? টেলোমারেজ অ্যাক্টিভেটেড থাকে, অ্যাক্টিভেটেড থাকার জন্য কি হয়? টেলোমারেজ শর্টেনিং হয় না, ঠিক আছে? টেলোমারেজ শর্টেনিং হয় না, হ্যাঁ, টেলোমারেজ শর্টেনিং না হলে কি হবে? সেল ডিভিশন হবে না, ঠিক আছে? সেল ইমর্টাল হয়ে যাবে, এই হ্যাঁ হবে, হবে তার ফলে ইয়ে সেল সেল ইমর্টাল হয়ে যাবে। সেল ইমর্টাল বলছি, তোমার নাম্বার বেড়ে যাবে, হবে যেহেতু সেহেতু নাম্বারটা বেড়ে যাবে, ঠিক আছে? আর তারপরে E7, হ্যাঁ, আর একটা কি কাজ করে? E6 আর একটা কাজ করে তোমার টিউমার সাপ্রেসার জিন, টিউমার সাপ্রেসার জিন TP53 কিভাবে কাজ করে? ওরা হচ্ছে একটা প্রোটিন লিবারেট করে, সেটাকে কি বলে? P53, ঠিক আছে? P53 লিবারেট করে, তো P53 কে কি করবে? ইনহিবিট করবে, ইনহিবিট করে দিচ্ছে। ইনহিবিট করে দেওয়ার জন্য কি করছে? ওই দেখো P53 নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আর E7 কি করছে না, P21 যে প্রোটিন তাকে নষ্ট করে দিচ্ছে, দেখো, ইনহিবিট করে দিচ্ছে। আর কি করছে? আর হচ্ছে যে রেটিনোব্লাস্টোমা মানে আরবি যে জিনটা, টিউমার সাপ্রেশন জিন, সে হচ্ছে কি করছে? আরবি প্রোটিন সিক্রেট করছে, ঠিক আছে? সেই আরবি প্রোটিনটাকে নষ্ট করে দিচ্ছে, ইনহিবিট করে দিচ্ছে। P21টা চেনা লাগছে? প্রোটিনটা কোথায় পেয়েছিলে? হ্যাঁ, চেনা লাগছে? কোথায় কোথায় পেয়েছিলে? সেল সাইকেল, সেল সাইকেলে এটা কি হয়েছে? ডাউন রেগুলেশন করে, তো সেটা ইনহিবিট করার জন্য কি হবে? সেল ইয়ে হবে, মানে পলিফাইড করবে বেশি। তারপরে এখানে যে ব্যাপারগুলো হলো E6 E7 দিয়ে যেগুলো হলো, তার ফলে কি হচ্ছে? তিনটে জিনিস হবে, হ্যাঁ, তিনটে জিনিস হবে। সেল কি হবে? ইমর্টাল হয়ে যাবে, হ্যাঁ, সেনেসেন্স আসবে না, মানে বুড়ো হবে না, হ্যাঁ, সে হচ্ছে ইমর্টাল হয়ে যাবে। আর কি হবে? বারবার পলিফাইড করতে থাকবে, বেশি পলিফাইড করবে, তারপর নাম্বার বেড়ে যাবে, যেগুলো নিওপ্লাসিয়ার জন্য বা কার্সিনোমার জন্য দরকার সেগুলোই হতে থাকবে। আর কি হবে? জিনোমিক ইনস্টেবিলিটি হয়ে যাবে, ঠিক আছে? প্রথম যে দুটো ইমর্টাল আর হচ্ছে তোমার ইনক্রিজ সেল ডিভিশন যেটা হচ্ছে, নাম্বার অফ সেল বেড়ে যাচ্ছে, তার জন্য তো তোমার ম্যালিগন্যান্টও হতে পারে, এদিকে হচ্ছে তোমার বেনাইনও হতে পারে। কিন্তু জিনোমিক ইনস্টেবিলিটি যেই এসে যাচ্ছে তখন কি হবে? ম্যালিগন্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল মেকানিজমটা? তোমার তো আগে আগে এটা জানা মেকানিজম। এরপরে কি নন HPV রিলেটেড যেটা বলেছি সেটার মেকানিজম। এটার মেকানিজম কি? এটার অনেক কিছু মেকানিজম আছে বলে, এই কটা জিনিস হচ্ছে মেইনলি দরকার, সেগুলো আমি লিখেছি। ফার্স্ট কি? এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, পোর জেনিটাল হাইজিন। পোর জেনিটাল হাইজিন কি? পোর জেনিটাল হাইজিন মানে হচ্ছে তোমার পিপিউজের নিচে
পিপিউজের নিচে আমরা যদি রেগুলারলি তোমার জেনিটাল হাইজিন মেনটেন না করি, হ্যাঁ, পরিষ্কার যদি না করি, তাহলে তখন কি হয় না সিক্রেশন জমা হয়, যেটাকে স্মেগমা বলা হয়। ঠিক আছে, সাদা মতো সিক্রেশন জমা হয় সেটাকে স্মেগমা বলে। এই স্মেগমা হচ্ছে কার্সিনোজেনিক। ঠিক আছে, স্মেগমা হচ্ছে কার্সিনোজেনিক। সেখান থেকেই তোমার এই এসসিসি তৈরি হতে পারে। এরপরে কি আর একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হচ্ছে সিগারেট স্মোকিং, হ্যাঁ, আর কি ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, যেটা বললাম না যে তোমাদের ব্যালারাইটিস জেরোটাকে অবলিটারেন্স ওখান থেকে নন এইচপিভি রিলেটেড হয়, এটাও একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে কি মেকানিজমটা কি হচ্ছে, এই ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো দিয়ে তোমার ফার্স্ট কি হবে, মেটাপ্লেসিয়া হবে, হ্যাঁ, তার থেকে ডিসপ্লেসিয়া হবে, তারপরে কার্সিনোমা ইন সিটু হবে, তারপরে ইনভেসিভ কার্সিনোমা হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয় সেটাই হবে। ঠিক আছে, কোথায় কমন লোকেশনটা কোথায়? কমন লোকেশনটা হচ্ছে তোমার হয় হচ্ছে গ্লান্স পেনিসে হতে পারে। ঠিক আছে, গ্লান্স পেনিসে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, প্রিপিউজে কোথায়? প্রিপিউজে কিন্তু সব জায়গায় কমন নয়। প্রিপিউজে হচ্ছে করোনাল সার্কাসের কাছে। ঠিক আছে, করোনাল সার্কাসের কাছে কমন। ঠিক আছে, করোনাল সার্কাসের কাছে কমন। এরপর কি ম্যাক্রোস্কোপিক্যালি, মানে বাইরে থেকে দেখে আমরা টিউমারটাকে কিরকম দেখবো সেটাই। 3 রকম টাইপের হতে পারে। ঠিক আছে, 3 রকম টাইপের হতে পারে। একটা কি ছোট্ট ফাঙ্গেটিং কলিফ্লাওয়ার লাইক হতে পারে, হ্যাঁ, মানে তোমার ফুলকপি যেমন দেখতে হয়, ফুলকপির ওপরটা যেমন দেখতে হয় রাফ টাইপের, হ্যাঁ, ফাঙ্গেটিং টাইপের, ওই টাইপের হতে পারে। আর একটা কি হতে পারে, তোমার একটু উঁচু প্লেক টাইপের হতে পারে, হ্যাঁ, উঁচু, ওই তো ফার্স্ট পয়েন্ট ইরেগুলার ফাঙ্গেটিং কলিফ্লাওয়ার লাইক মাস, এরকম হতে পারে। সেকেন্ড কি হতে পারে, ফ্ল্যাট ইন্ডুয়েটেড লিশন, হ্যাঁ, ফ্ল্যাট ইন্ডুয়েটেড লিশন মানে হচ্ছে তোমার ফ্ল্যাট কিন্তু মানে আশেপাশে সারফেস থেকে একটু উঁচু হয়ে থাকবে। ঠিক আছে, প্লেগ টাইপের, যেটাকে প্লেগ বলে, হ্যাঁ, প্লেগ লিশন হতে পারে। আর কি হতে পারে, 3 নম্বর কি হতে পারে, ভেরিসিফর্ম হতে পারে, আর প্যাপিলারি টিউমার হতে পারে, মানে বড় গ্রোথ হয়ে যেতে পারে, হ্যাঁ, বড় গ্রোথ হয়ে যেতে পারে, ওপরের সারফেসটা রাফ হতে পারে অথবা স্মুথ হতে পারে। স্মুথ টিউমার আর একটা পেডাঙ্কেল আছে, সেটাকে কি বলে, প্যাপিলারি গ্রোথ। ঠিক আছে, প্যাপিলারি গ্রোথ। আর হচ্ছে ভেরিসিফর্ম মানে কি, তোমার বেশ বড়, খুব ইরেগুলার, হ্যাঁ, এই টাইপের যদি গ্রোথ হয় তাহলে ভেরিসিফর্ম বলা হয়। আর মাইক্রোস্কোপিক্যালি বিভিন্ন সাবটাইপ দেখা যায়। এটা এর পরের স্লাইডে আমি মানে দেখিয়ে দেবো কি কি টাইপের পাওয়া যায়। নতুন রবিনসের এটা চার্টটা দেওয়া আছে, এটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এইচপিভি ডিপেন্ডেন্ট তোমার স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কি কি টাইপ দেখা যায়, এইচপিভি নন ডিপেন্ডেন্ট স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কি কি টাইপ দেখা যায়, আর হচ্ছে আদার যেগুলো আছে এটা সব ক্ষেত্রে দেখা যায়। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো বোঝানো তেমন কিছু নেই, এই প্যাটার্নগুলো হতে পারে মাইক্রোস্কোপিক্যালি। ঠিক আছে, প্রত্যেকটা যে প্যাটার্ন আছে, প্যাটার্ন আলাদা আলাদা করে, মানে কি বলবো, আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমাদের লেভেলে এত জানার দরকার নেই, কিন্তু নামগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এই গ্লাস পেনিসে দেখো, এই করোনাল সার্কাস এর থেকে গ্লাস পেনিস দেখো কিরকম ডিস্টর্টেড হয়ে গেছে, দেখেছো, এটা ভেরিসিফর্ম গ্রোথ করে দিয়েছে। গ্লাস পেনিস প্লাস হচ্ছে পিপিউস দুটোই ধরে নিয়েছে একসঙ্গে, দেখতে পাচ্ছ। হিস্টোলজিক্যাল পিকচার এটা হচ্ছে যেটা সব থেকে কমন, যেটা ইউজুয়াল টাইপ যেটাকে বলে, সেটা নিয়ে আমি একটা ছবি দিয়েছি, আর অন্যগুলো আমি অত ছবি দিইনি। হ্যাঁ, ইউজুয়াল টাইপ যেটা সেটাই দিয়েছি। ইউজুয়াল টাইপে আমরা কি দেখি, আমরা দেখি যে এইরকম যে লেয়ারটা স্কোয়ামাস সেলের লেয়ার, সেটাকে ইনভেশন করে নিচের দিকে চলে যায়। ঠিক আছে, আর কি হয়, আমরা কেরাটিন পালস দেখতে পাই। কেরাটিন পালস, কেরাটিন পালস কি জিনিস? কেরাটিন পালস হচ্ছে যে নিওপ্লাস্টিক স্কোয়ামাস সেল হয়, সেগুলো হচ্ছে কেরাটিন সিক্রেট করে, হ্যাঁ, কেরাটিন সিক্রেট করে, কেরাটিনের একটা হোল্ড ফর্মেশন হয়, যেটাকে কেরাটিন পালস বলে, কেরাটিন পালস বলা হয়। ঠিক আছে, এই দেখো এখানে দেখা যাচ্ছে এই কেরাটিন পালস, বোঝা গেল, এটাই ইউজুয়াল টাইপ, এটাই সব থেকে বেশি দেখা যায়। টিএনএম ক্লাসে টিএনএম স্টেজিং আছে, আমি ইচ্ছে করে টিএনএম স্টেজিং তোমাদের বলছি না,
কেননা টিএনএম স্টেজিং তোমাদের লেভেলে এত ইম্পর্টেন্ট নয়, রাফলি একটু বলে দিচ্ছি স্টেজিংটা। 1 2 3 4 স্টেজিং, এটাকে বলা হয় জ্যাকসনস ক্লাসিফিকেশন অফ কার্সিনোমা অফ পেনিস। ঠিক আছে, তো এটা কি রাফলি ছোট করে বলা আছে। স্টেজ 1, স্টেজ 1-এ কি হবে? স্টেজ 1-এ গ্লান্স আর পিপিউস, এই দুটোই শুধু অনলি যদি ধরে তাহলে আমরা তাকে স্টেজ 1 বলবো। ঠিক আছে, স্টেজ 2 কখন বলবো? যখন হচ্ছে স্যাপ্ট অফ দ্য পেনিস বা তার নিচে মানে ক্যাভার্নাস সাইনাস যেগুলো আছে, হ্যাঁ, ক্যাভার্নাস স্পঞ্জিওসাম, ক্যাভার্নাস সাইনাস যেগুলো আছে সেগুলোকে যখন ইনভলভ করবে, সেখানে হচ্ছে তোমার স্টেজ 2। আর স্টেজ 3 কি? স্টেজ 3 হচ্ছে তোমার লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে, হ্যাঁ, কিন্তু মুভেবল হবে এবং সেগুলো রিমুভেবল হবে, মানে হচ্ছে সার্জারি করে বের করে দেওয়া যাবে, তখন তাকে স্টেজ 3 বলা হয়। ঠিক আছে, সেটাকে স্টেজ 3 বলা হবে। আর স্টেজ 4 কখন বলা হবে? যখন লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে কিন্তু সেগুলো অপারেবল নয়, হ্যাঁ, তখন সেটাকে স্টেজ 4 বলা হবে। বা যে তোমার মেটাসিস আছে, হ্যাঁ, বা আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে ইনভলভ করে নিয়েছে, হ্যাঁ, তখন সেটাকে স্টেজ 4 বলা হবে। যখন ডিস্ট্যান্ট মেটাসিস হচ্ছে বা আশেপাশের স্ট্রাকচারকে ইনভলভ করে দিচ্ছে, তখন সেটাকে স্টেজ 4 বলা হবে। ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট, এই দুটো তোমরা সার্জারিতে গিয়ে আরো ডিটেলস আরো ভালো করে পড়বে। আমি এই ইনভেস্টিগেশন পর্যন্তই তোমাদের বলবো। ইনভেস্টিগেশনে জাস্ট রাফলি একটা আউটলাইন আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমরা সার্জারিতে গিয়ে আরো ভালো করে পড়বে। সার্জারিতে গিয়ে কিন্তু কার্সিনোমা পেন ইজ ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এটা প্যাথোলজির দিক থেকে হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু সার্জারিতে এটা খুবই ইম্পর্টেন্ট। তো কি হবে? তোমার ফিজিক্যাল এক্সামিনেশন, হ্যাঁ, আর হচ্ছে কোনো লিম্ফ নোড বা অর্গান ইনভলভমেন্ট হয়েছে কিনা দেখার জন্য আমরা কি করব? আল্ট্রাসাউন্ড করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, পেট স্ক্যান করতে পারি। ঠিক আছে, আর সাইটোলজিক্যাল এক্সামিনেশন মানে এফএনএসি করে আমরা দেখতে পারি যে কোনো ম্যালিগন্যান্ট বা ক্যান্সারাস সেল পাওয়া যাচ্ছে কিনা, সেটা আমরা দেখতে পারি। আর তো এক্সিশন বায়োপসি তো আছে, এক্সিশন বায়োপসি করলে পুরোপুরি হিস্টোলজিটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটাই কনফার্মেটরি ডায়াগনোসিস। আমরা হিস্টোলজিটা বুঝতে পারবো, তারপরে লিম্ফোভাস্কুলার ইনভেশন হয়েছে কিনা বুঝতে পারবো, মানে স্টেজিং করার জন্য যেগুলো দরকার, পেরিনিউরাল ইনভেশন হয়েছে কিনা বুঝতে পারবো। তার জন্য আমাদের এক্সিশন বায়োপসি ঠিকমতো করতে হবে। এবারে বলো, কারো যদি কিছু তোমাদের বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো। কোথাও যদি কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে বলো, আমি রিপিট করব। বা কিছু জিজ্ঞেস করা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আবারও বলছি, এটা তোমাদের এমবিবিএস এর জন্য ইম্পর্টেন্ট খুব একটা নয়। থিওরি বলো বা বলো, ভাইবা বলো, কোনোটার জন্যই খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু নিট পিজির জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। আর তারপরে সার্জারিতে গিয়ে তোমাদের আরো ডিটেলস এগুলো পড়তে হবে, সার্জারির জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা।